লিখো ধাতুর ঘন 20টি, ধাতুর ঘন 20টি, ধাতুর ঘন 20টি। ওকে, লিখছো? লিখো ধাতুর ঘন 20টি। এবার লিখো ঘন শব্দের অর্থ শ্রেণী। ঘন শব্দের অর্থ কি বলতো? শ্রেণী। ঘন শব্দের অর্থ শ্রেণী। এখন এবার আসো ধাতুর ঘন 20টি। মাঝে মধ্যে আমাদের পরীক্ষাতে ঘন নির্ণয় করতে বলে, মানে ধাতুর ঘন নির্ণয় করতে বলে। এখন খেয়াল করে দেখো, আমরা একটু ধাতুর ঘন নির্ণয় করা শিখব। ধাতুর ঘন নির্ণয় করা শিখব। শুনো, এইবার দেখো ধাতুর ঘন কয়টি? 20টি। এখন আমরা একটু ধাতুর ঘন নির্ণয় করব। পরীক্ষাতে প্রশ্ন হলো, প্রশ্নটা আগে লিখো সবাই, দ্রুত খাতায় লিখো। নিচের কোনটি, নিচের কোনটি, খেয়াল করো, নিচের কোনটি, নিচের কোনটি কাঠ আদি গণের শ্রেণীভুক্ত বা কাঠ আদিগণের অন্তর্ভুক্ত? প্রশ্নটা লিখো, নিচের কোনটি কাঠ আদিগণের অন্তর্গত? 1 ক শুন, খ, হ্যাঁ লিখো। আচ্ছা, এরপর লিখো রাখ, এরপর লিখো ফিরা, হ্যাঁ, এরপর সর্বশেষ যেটা এটা লিখো বিগ্রা। ওকে, এখন দেখো প্রশ্নটা ভালো করে লিখো। লিখে আমাকে বলো যে ডান। লিখো নিচের কোনটি কাঠ আদি গণের অন্তর্গত? শুন, রাখ, ফেরা, বিগ্রা। আমাকে একটু বলো যে মানে জাস্ট প্রশ্নটা লিখছো কিনা, এরপর আমি, হ্যাঁ ওকে ডান। এইবার আসো খেয়াল করে দেখো, ডান। এবার দেখো হয়েছে, এবার আর ডান লেখা লাগবে না। এবার আমার দিকে তাকাও। প্রথমত হচ্ছে ধাতুর ঘন নির্ণয় করতে হলে দুটো জিনিসের দিকে খেয়াল করতে হবে। কয়টা জিনিস বলো তো? দুটো জিনিস। ফার্স্ট অফ অল, এক, অক্ষর গুনতে হবে তোমাকে। অক্ষর এক, কি করতে হবে? অক্ষর গুনতে হবে। 2 নাম্বার, অক্ষর গুনলে, যেমন কাঠ, এখানে অক্ষর কয়টা? আমরা অক্ষর গণা শিখেছি। কাঠ কয় কাঠ? ট। ওই যে বাংলিশ লিখলে যতগুলো ফাউল, তার মানে এখানে অক্ষর একটা। এখন দেখো এই শুন এখানে অক্ষর একটা, রাখ এখানে অক্ষর একটা, ফেরা এখানে অক্ষর কয়টা? 2টা, ফিরা, তার মানে এটা আগেই বাদ। বিগ্রা এখানে অক্ষর কয়টা? এটা আগেই বাদ। এখন দেখো অক্ষর দুটাই মিলে গেছে। শুন এখানে অক্ষর একটা, রাখ এখানে অক্ষর একটা। এখন কি করতে হবে খেয়াল করে দেখো, খুব 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 গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এখন অক্ষর দিয়ে আমরা মিলাতে পারলাম না। সেকেন্ড স্টেপ আমাদেরকে যেটা করতে হবে, যেটার আদিগণ নির্ণয় করতে বলছে ওইটার সাথে সংযুক্ত স্বরবর্ণ কি এটা খুঁজতে হবে। আবার বলতেছি, সংযুক্ত স্বরবর্ণ কি এটা খুঁজতে হবে। তাহলে দেখো তো এখানে কাঠের সাথে সংযুক্ত স্বরবর্ণ আকার। এখন দেখো এখানে আছে উকার, তার মানে এটা বাদ। এখানে আছে কি? আকার, তার মানে এইটার রাইট অ্যান্সার। এবার বলো বুঝতে পারছো কিনা বলো। আবার বলছি, অক্ষর নির্ণয় করবা, ওই যে যেটা নির্ণয় করতে বলবো ওইটার সাথে সংযুক্ত স্বরবর্ণ কি আছে সেটা নির্ণয় করবো। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার বলো। গুড, ক্লিয়ার। সিম্পল জিনিস, সোজা জিনিস, হ্যাঁ সোজা জিনিস। এইবার আসো দেখো, কোনো একটা মানে 6-7 এর বাচ্চাও যদি এই ক্লাস যদি করে, ও ধাতু থেকে প্রশ্ন পারবে। এখন ধাতু থেকে পরীক্ষাতে খুব একটা প্রশ্ন আসে না। আমার মন বলতেছে যে এই ক্লাসে একজন স্টুডেন্টও পাওয়া যাবে না এমন যে আমার ক্লাস করে যে এই ধাতু থেকে বিগত সালের প্রশ্নগুলো, চাকরি এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন যে সলভ করতে পারবে না, আমার বিশ্বাস। এখন দেখা যাক যে তোমরা আসলে কতটুকু বুঝতে পেরেছো। সো হাতে সময় দিব, জাস্ট সময় দিব কতক্ষণ? 30 সেকেন্ড একটা প্রশ্নের জন্য। সলভ করো। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? জাস্ট 30 সেকেন্ড একটা প্রশ্নের জন্য সময় পাবা, দ্রুত সলভ করো। মিলাও, সবাই মিলাও যে ভাই আমার সবগুলো প্রশ্ন হয়েছে। যদি সবগুলো হয় তাহলে ভালো, একদম কনফার্ম। ওকে, বলো 30 সেকেন্ড সময়, দ্রুত সলভ করো। আমরা এই প্রশ্নের উত্তর জানি যে ধাতুর মূল অংশকে, ক্রিয়াপদের রুট অংশকে বলা হয় ধাতু। ওকে, সি, সবাই উত্তর করবা। এরপর আসো দেখো, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। এখানে দেখো এই যে হারায়, এখানে হারায়, তো এখানে বলা হচ্ছে হারায় এটা কোন ধরনের ধাতু?
এখন দেখো এটা 26তম বিসিএস আসা প্রশ্ন। দেখো ভাববাচ্চার ধাতু বলে কোনো ধাতু নাই, এটা আগেই বাদ। এরপর দেখো সংযোগ ধাতু, যেটা খুব ভালো করে খেয়াল করে দেখো। এই প্রশ্নের উত্তরে অ্যাকচুয়ালি তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে সংযোগ ধাতু, সংযোগমূলক ধাতু যেটা, এইটা আসলে দেখো প্রশ্নটাতে অপশানে আসলে সঠিক উত্তর হবে কি বলো। এটা আমি একটু সলভ করে দিচ্ছি। এখানে দেখো যা কিছু বলে, এই যে হার, এটা হচ্ছে তুই হার, বাংলা ধাতু, এটার সাথে আপ্রত্যয় যুক্ত হয়েছে, তার মানে প্রযোজক হইতে পারে, কর্মবাচ্যের হইতে পারে। এখন দেখো এখানে তো কোনো প্রযোজক কর্তা নাই, কেউ কারোর মধ্যে দিয়ে কাজ করাই নিচ্ছে না, এই জন্য এটা প্রযোজক ধাতু হবে না। এটা প্রযোজক ধাতু হবে না, এটা অ্যাকচুয়ালি হবে কর্মবাচ্যের ধাতু। কি হবে? কর্মবাচ্যের ধাতু। তো এখন কর্মবাচ্যের ধাতু যেটা, এই কর্মবাচ্যের ধাতুটা অপশানের নাই, কিন্তু অনেকে মনে করে থাকেন যে কর্মবাচ্যের ধাতু আর প্রযোজক ধাতু একই, সেই হিসাবে এখানে প্রযোজক ধাতু ধরা যেতে পারে। ঠিক আছে, তো প্রশ্নটা একটু প্রবলেম আছে, তাই এটা আমরা স্কিপ করি, এটা কেউ না পারলেও প্রবলেম নাই। ঠিক আছে, আমরা একটু পরের প্রশ্নে যাই, এটা সলভ করো। নাম শব্দের পরে আপ্রত্যয় যুক্ত করে কোন ধাতু পেয়ে থাকি? নাম শব্দের পরে, নাম শব্দ বলতে ওই যে এখানে বোঝাচ্ছে বিশেষ্য, বিশেষণ, অনুকার, এগুলোর সাথে আপ্রত্যয়। বলো তো একটা মাত্র ধাতু শিখেছি যেখানে আপ্রত্যয় যুক্ত হয়, এটাও রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। একটা মাত্র ধাতু যেখানে আপ্রত্যয় যুক্ত হয়, বলো একটা ধাতু কি হবে? কি হবে বলো তো? গুড, এটা হবে কি? নাম ধাতু। ঠিক আছে, নাম ধাতু। আচ্ছা, এখন দেখো নাম ধাতুটা মূলত সাধিত ধাতুরই প্রকার। এখন আমাদেরকে তো স্পেসিফিক করে বলতে হবে, এই জন্য আমরা স্পেসিফিক করে বললে এটা হচ্ছে নাম ধাতু। ঠিক আছে, নাম ধাতু। হ্যাঁ, সাধিত ধাতু এটা ঠিক আছে, কিন্তু আমি তো স্পেসিফিক যেটা, ওটা আমাকে উত্তর করতে হবে। এরপর দেখো কোনটি বাংলা ধাতু বলো। একদম কমন প্রশ্ন, একদম কমন প্রশ্ন, এটা চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসছে। কি হবে বলো? এই যে দেখো তুই কাঠ, বাংলা ধাতু কি? যেগুলো তুই তুকারি করে বলা যায়, তুই কাঠ। ঠিক আছে, এটা সলভ করো, এটা চাকরি পরীক্ষাতে আসছে যে ধাতু কয় প্রকার। কি হবে বলো? ধাতু কয় প্রকার? সলভ করো, ধাতু কয় প্রকার? কত প্রকার? 3 প্রকার। ওকে, অর্থাৎ সি উত্তর। আচ্ছা, এরপর আসো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে যে লোকটি ভিক্ষা মেঘে খায়, এ বাক্যে মাঘ ধাতু কোন ভাষা থেকে এসেছে? আমি কিন্তু ক্লাসে বারবার বলেছি, এইটা বলো, সলভ করো। ওই যে মাং যে ধাতুটা আমরা যেটাকে পড়েছি, মাং বা মাগ বলা হয়ে থাকে, বলো এটা কি হবে? গুড, গুড, এটা হবে কি? হিন্দি থেকে এসেছে। কোথা থেকে বলো? হিন্দি থেকে এসেছে। ওকে, আচ্ছা, এরপর দেখো কাজটি ভালো দেখায় না, এটা তো আমরা সলভ করেছি, তাই না? এটা কি বলতো? কর্মবাচ্যের ধাতু, এটা আমরা সলভ করেছি, কর্মবাচ্যের ধাতু। এরপর দেখো এটা একটু সলভ করো যে গণ শব্দের অর্থ কি। সলভ করে দিয়েছি, গণ শব্দ মানে ধাতুর গণ, আর কি গণ শব্দের অর্থ কি বলো? কি হবে বলো? শ্রেণী। ওকে, আমরা সলভ করেছি। আচ্ছা, তো দেখো এটা কিন্তু খুব মানে কমন পড়াশোনা, খুবই কমন। আমার মনে হয় যে ক্লাসটা করলে আসলে ধাতু থেকে যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবা ইনশাল্লাহ। ওকে,